আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। সিএ বুঝে ক্লাস করলে তোমার প্রিলিমস মেইন সঙ্গে ইন্টারভিউর জন্য তৈরি হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব বুঝে পড়ার, তার সঙ্গে সঙ্গে তুমি আপডেটও থাকবে। আজকের আমাদের 9টা টপিক রয়েছে, একের পর এক আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। চলো আজকের নিউজগুলো দেখে নিই আমরা কী কী আছে। লেখা আছে দিল্লি রাইটস ইউএপিএ কেস। তো যেটা আমাদের জানার সেটা হচ্ছে ইউএপিএ কি। ইউএপিএ কি? ইউএপি এর পূর্ণরূপ হলো আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট। এই আইনটি প্রণয়ন হয়েছিল 1967 সালে। কেন? মূলত দেশবিরোধী ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কার্যকলাপ প্রতিরোধ করার জন্য। আমরা এটা ভালোভাবে বুঝবো। চলো, ইউএপিএ আইনের মূল বৈশিষ্ট্য কী? মূল বৈশিষ্ট্য হলো অবৈধ সংগঠন ঘোষণা। অর্থাৎ কোনো সংগঠন যদি দেশের বিরুদ্ধে কোনো কিছু কাজ করছে, তাহলে সেই সংগঠনকে অবৈধ বলে ঘোষণা করার ক্ষমতা আছে। দ্বিতীয়, কোনো ব্যক্তি যদি আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে, সন্ত্রাসমূলক কাজ করছে, তাহলে সেই ব্যক্তিকে সন্ত্রাসী ঘোষণা করার ক্ষমতা রয়েছে। এই আইনের দ্বারা কেউ যদি গ্রেপ্তার হয়ে যায়, তাহলে তাকে পুলিশ সাধারণত অনেক দেখতে পাওয়া যায় যে বিচার ছাড়াই কিন্তু ওকে দীর্ঘদিন জেলে রেখে দেয়, আর জামিন পাওয়া ভীষণ কঠিন হয়ে যায় এই আইনের দ্বারা। আর এখানে একটা বিশাল বড় বৈশিষ্ট্য হলো যে এই আইনে আমাদের দেশের এনআইএ সরাসরি এসে আর কি রাজ্য পুলিশের অনুমতি ছাড়াই সরাসরি এসে ইনভেস্টিগেশন করতে পারে। বলতে এক মারাত্মক আইন। যার মাধ্যমে তুমি একবার যদি ফেসে যাও, তাহলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে, জেলে পচে তুমি শেষ হয়ে যাবে। চলো নেক্সট তাহলে খবরে যাওয়া যায়। লেখা আছে হু ইজ রব জেটন টিপ টু বিকাম ইয়াংগেস্ট ডাচ প্রাইম মিনিস্টার। তো আমাদের যেটা জানার হলো যে ডাচ কাদের বলা হয়? ডাচ বলা হয় মূলত নেদারল্যান্ডের বাসিন্দাদের কী বলা হয়? ডাচ বলা হয়। নেদারল্যান্ডের বাসিন্দাদের কী বলা হয়? ডাচ বলা হয়। আর নেদারল্যান্ডের রাজধানী কি? আমস্টারডাম। রাজধানী হলো আমস্টারডাম, আর মুদ্রা হলো ইউরো। আমরা দেখে নেব যে নেদারল্যান্ড কোথায় রয়েছে। নেদারল্যান্ড রয়েছে ইউরোপের পশ্চিম দিকটা কী রয়েছে? নেদারল্যান্ড রয়েছে। যার উত্তরে কী রয়েছে? নর্থ সি রয়েছে। এখানে ম্যাপ রয়েছে, ম্যাপে ভালোভাবে দেখাচ্ছে পাশে জার্মানি, আর একটু পাশে জার্মানি রয়েছে, উত্তরে নর্থ সি রয়েছে, আর এই দিকটা হলো পশ্চিম দিক, ইউরোপের পশ্চিম দিক। চলো নেক্সট খবর। আচ্ছা, একটা ছবি দেখাচ্ছে। বলতে গেলে ভারতের অবস্থা কী হয়েছে, ভারত বর্তমানে একটা গ্যাস চেম্বার হয়ে গেছে। ভারতে প্রায় লক্ষাধিক মানুষ, 20 থেকে 25 লক্ষ মানুষ বর্তমানে বলতে গেলে সেই তোমার পলিউটেড এয়ারের জন্য মারা যাচ্ছে। আমরা যত ভালো খাবার খাই না কেন, যত ভালো পড়ি না কেন, সে আমরা যে বাইরে বের হয়, তাহলে কী হবে? আমরা সেই দূষিত বায়ুর দ্বারা আমরা কী হচ্ছি? ক্ষতিগ্রস্ত হচ্ছি, লাংস নষ্ট হচ্ছে, বিভিন্ন রোগ হচ্ছে, ব্রোঙ্কাইটিস, হাঁপানি, এই সমস্ত রোগ হচ্ছে। এইভাবে ভারত কিন্তু বিশ্বের যে দূষিত দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান কত জানো? ভারতের অবস্থান হলো 4 নম্বরে। আর বিশ্বে প্রায় কী জানো, বিশ্বের প্রায় 83 বলতে 83টা দেশ আমাদের ভারতে রয়েছে। আর বলতে গেলে অবাক লাগবে, ভারতের সবচেয়ে বায়ু দূষিত শহর কোনটা জানো? বাইনিরহাট। কোথায় সেটা আবার? সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, মেঘালয়ে। আমরা শুনে অবাক হয়ে যায়, মেঘালয় আসামের মাঝে একটা জায়গা আছে বাইনিরহাট, সেটা হলো ভারতের সবচেয়ে দূষিত জেলা। নেক্সট লেখা আছে হেলথ মাইলস্টোন, ইন্ডিয়া সেটস 3 গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস স্বস্থ নারী ক্যাম্পেইন। আমরা জানবো যে স্বস্থ নারী ক্যাম্পেইনটা কি। স্বস্থ নারী ক্যাম্পেইন হলো এটি একটি রাষ্ট্রীয় অর্থাৎ জাতীয় স্বাস্থ্য প্রচেষ্টা, যেটি সাধারণত নারী, শিশু ও পরিবারের সুস্বাস্থ্যকে নিয়ে কাজ করে থাকে। আর এটি মূলত 2টি মিনিস্ট্রি আন্ডারে কাজ হয়। একটা হলো তোমার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, দ্বিতীয় হলো মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এই দুটো মিনিস্ট্রি আন্ডারে এই কাজটা, এই স্কিমটা কিন্তু হয়ে থাকে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো নারীদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা, যেমন অ্যানিমিয়া, আচ্ছা অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হলো নারীদের দেহে অর্থাৎ মানুষের দেহে যদি উপযুক্ত পরিমাণে যদি আয়রন কমে যায়, তাহলে সেটা কী হবে? অ্যানিমিয়া, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি। তো উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, স্তন সম্পর্কিত ক্যান্সার নিশ্চিত করা। 3 নম্বর হলো মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের চেক আপ, ভ্যাকসিনেশন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা ইত্যাদি। আচ্ছা, ভ্যাকসিনেশন সম্পর্কে আরেকটা স্কিম রয়েছে, সেটা কী যেন? আই থিঙ্ক বোধহয় ইন্দ্রধনুষ বলে, ইন্দ্রধনুষ। সেই ইন্দ্রধনুষে কী রয়েছে? ভ্যাকসিনেশন ব্যাপারে কিন্তু সেই 6টা বোধহয় ভ্যাকসিনেশনের ব্যাপারে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। চলো নেক্সট দেখি। নেক্সট আছে সুপ্রিম কোর্ট এক্সারসাইজ প্রিলিমিনারি পাওয়ার্স টু কোয়াশ পক্সো। সো যেটা আমাদের জানার হলো সেটা হলো যে পক্সো কী। পক্সোর পূর্ণরূপ হলো প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট।
এটি আইন কবে লাগু হয়েছিল? হয়েছিল 2012 সালে। এর এই আইনে কী বলা রয়েছে? এই আইনে বলা রয়েছে যাদের 18 বছরের নিচে শিশুদের প্রতি যৌন নির্যাতন, শোষণ, অপরাধ প্রতিরোধ ও দমন করা। অর্থাৎ 18 বছরের নিচে শিশুদের, সে ছেলে হতে পারে মেয়েও হতে পারে, এর নিচে যদি যৌন নির্যাতন হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওকে, এখানে মূলত 4টা অপরাধের কথা বলা রয়েছে: শারীরিক যৌন নির্যাতন, যৌন হয়রানি, পর্নোগ্রাফিতে শিশুদের ব্যবহার, আর যৌন উদ্দেশ্যে শিশুদের শোষণ। আর অভিযোগ গোপন, এখানে কী হবে, কেউ যদি সেই এই সমস্ত আর কি ব্যাপার যদি হয়ে থাকে তাহলে তার পরিচয় কিন্তু গোপন রাখতে হবে। আর মেয়েদের পাশাপাশি ছেলেদেরও সুরক্ষা দেওয়া হবে। আর অপরাধের ধরন অনুযায়ী এখানে 3 বছর জেল রয়েছে বা আজীবন কারাদণ্ডেরও শাস্তি রয়েছে। নেক্সট চলো, নেক্সট রয়েছে নো এন্ট্রি টু দিস ভেহিকল ফ্রম টুডে ইন দিল্লি। অর্থাৎ এখানে এখানে বলেছে মূলত BS3 কথা বলেছে। BS3, এখানে BS3 নিয়ে আর কি আলোচনা রয়েছে। তো আমরা জানো যে BS3টা কি, এই যেখানে BS3 বলছে, তো BS3 ফুল ফর্ম হলো ভারত স্টেজ 3। ভারত স্টেজ 3 বর্তমানে কী কী রয়েছে? BS4 রয়েছে, BS6 রয়েছে। হ্যাঁ, তো এটা কি, এটা হলো BS3 গাড়ি বলতে বোঝায় ভারত স্টেজ 3 নির্গমন মান অনুযায়ী তৈরি যানবাহন। BS3 গাড়ি হলো এমন যানবাহন যেগুলিও ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া বা দূষণ ভারত সরকারের 3য় ধাপের পরিবেশ মানদণ্ড অনুযায়ী নিয়ন্ত্রিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি আমরা BS3। নেক্সট কী রয়েছে? এর যে রয়েছে যে গ্রাউন্ড রিপোর্ট, মিটিং দ্য বেনিফিশিয়ারিজ অফ কেরালা এক্সট্রিম পভার্টি এরাডিকেশন স্কিম। তো আমরা জানবো যে কোন একটা স্টেটকে কখন আমরা সেই এক্সট্রিম পভার্টি লেভেলে আর কি বলবো যে এক্সট্রিম পভার্টি লেভেলে রয়েছে। যদি আমরা দেখি ভারত সরকারের ভারতের চরম দারিদ্র্যের মানদণ্ড, তাহলে কি সেটা আয় ভিত্তিক সংজ্ঞা। বিশ্ব ব্যাংকের কথা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কী হবে, প্রতি ব্যক্তি দৈনিক আয় যদি $2.15 মার্কিন, অর্থাৎ 180 টাকার কম হলে তাকে আমরা কী বলবো? দারিদ্র। ঠিক আছে, এক্সট্রিম পভার্টি। আর যদি কোনো রাজ্যের বড় একটা জনসংখ্যা যদি এই সীমার নিচে থাকে তাহলে সেই রাজ্যটাকে আমরা দারিদ্র পীড়িত রাজ্য বলে ঘোষণা করব। তো আচ্ছা বলি, আমাদের পশ্চিমবঙ্গ কি সেই এক্সট্রিম পভার্টি লেভেলে রয়েছে, না তার উপরে, না তার নিচে রয়েছে? সেটা আমরা আর কি জেনে নেব। বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গা এক্সট্রিম পভার্টি লেভেলে রয়েছে। বলতে গেলে তোমার পুরুলিয়াতে রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু সেই দারিদ্র্য লেভেলটা অনেক নিচে রয়েছে, বলতে 20 পয়েন্টের নিচে রয়েছে। আর যেখানে হচ্ছে ইন্দো প্যাসিফিক শুড রিমেন ফ্রি ফ্রম এনি ফর্ম অফ কোয়ারশন, রাজনীতি। এখানে যেটা রাজনাথ সিং আর কি স্টেটমেন্টে দিয়েছেন, আমাদের ডিফেন্স মিনিস্টার। এখানে রয়েছে আসিয়ান। তো আমরা জানি যে আসিয়ান কি, পরীক্ষাতে যা আসবে সেটা হলো আসিয়ান। আসিয়ানের ফুল ফর্ম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এখানে কটা দেশ রয়েছে? এখানে 10টা দেশ রয়েছে। ঠিক আছে, আর এটি কবে স্থাপিত হয়েছিল? 1967 সালে। কোথায় হয়েছিল? থাইল্যান্ডের ব্যাংককে হয়েছিল। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো যে সমস্ত মেম্বার কান্ট্রিজগুলো রয়েছে, মেম্বার কান্ট্রিজদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। তার সঙ্গে সঙ্গে কি? তার সঙ্গে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। আচ্ছা, নেক্সট রয়েছে 9 কিল ইন স্টাম্পেড অ্যাট ভেঙ্কটেশ্বরা টেম্পল ইন অন্ধ্রপ্রদেশ অন একাদশী। এই যে বর্তমানে খুব নিউজে রয়েছে স্টাম্পেড টার্মটা। স্টাম্পেড মানে হলো পদদলিত। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম আরসিবি যে আর কি সেই দিন আরসিবির এতে প্রোগ্রামের ফাংশনে কী হয়েছিল, প্রায় অনেক লোক আর কি পদদলিত মারা গিয়েছিলো। তারপর কয়েকদিন আগে দক্ষিণ ভারতে কী হলো, সেই বিজয়ের আর কি অ্যাক্টর বিজয় বর্তমানে আর কি রাজনেতা হয়েছে, তার এক আর কি সভাতে কী হয়েছিল, মিটিংয়ে অনেকজন পদদলিত মারা গিয়েছিলো। এরকম ইতিহাসে সবচেয়ে বড় যে পদদলিত বা স্ট্যাম্পের ঘটনা হয়েছে সেটা কোথায় হয়েছিল বলো তো? 2015 সালে। কোথায়? সৌদি আরবে মিনাতে। এখানে প্রায় 2000 উপরে লোক পদদলিত হয়ে মারা গিয়েছিল। সো আজকে পর্যন্ত এটুকুই। শেষে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক